বীরেন চট্টোপাধ্যায় একটা লাইনে বলেছিলেন, তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো তাহলে তোমার স্বদেশ হলো মরুভূমি। তোমার এই বইয়ের মধ্যে আমরা দেখছি সেই ওঙ্কার চক্রবর্তী, যে এক সময় তোমার বইটা প্রকাশ করার জন্যে নিজে দুধ খেত না, যিনি কিনা 70 দশকে শহীদ হয়েছিলেন। আজকে ওঙ্কার চক্রবর্তী কিভাবে খুঁজে পাও? কেননা এত পরিবর্তন হয়ে গেল, রাজা লাল রঙে এলো, রাজা নীল রঙে এলো, তবু কিন্তু 70 দশকের বিচার কোনো কিছু হলো না। এই সমগ্র জায়গাটাকে কিভাবে দেখছো? বন্ধু যত পেয়েছি জীবনে, তার মধ্যে আমার সেরা বন্ধু ওঙ্কার ওঙ্কার চক্রবর্তী। ও ক্লাস 9-এই ক্যালকুলাস সেরে ফেলেছিল, এতই প্রতিভাবান ছেলে ছিল। তো ওর দাদা আমেরিকা থেকে এলো 75 সালে, বললো তোকে শুকনো দেখাচ্ছে কেন। সেবারও যখন ফিরে গেল আবার আমেরিকাতে, তখন হোস্টেলে থাকতো রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে। ও ইঞ্জিনিয়ারিং পড়ছে ওঙ্কার। ওর বরাদ্দ আরো 15 টাকা বাড়িয়ে দিয়েছিল, প্রতিদিন দুধ খাবি। ও দুধ না খেয়ে সেই 15 টাকা প্রতি মাসে জমিয়ে রেখেছিল, যে আমার একটা বই ওঙ্কার চেয়েছিল, গল্পের বই প্রকাশ পাবে। ঢেউ আসছে, ঢেউ আসছে, বিপ্লবী চেতনার ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে, সংগ্রামী চেতনার ঢেউ আসছে। লেখক শ্রী শঙ্কর রায়। প্রকাশ পাচ্ছে শঙ্কর রায় প্রণীত একটা ফুল দাও গল্পগ্রন্থ। মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে। কিন্তু আজকে এমন একটা বই প্রকাশের সামনে দাঁড়িয়েছি আমরা, যে বইটার নাম হচ্ছে একটা ফুল দাও। এবং এমন একজন ব্যক্তিত্ব এই লেখার সঙ্গে জড়িত, যার বইটা নিয়ে আজকে এত আলোচনা হচ্ছে, তিনি হচ্ছেন শঙ্কর রায়। দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন সহ, সিনেমা ভেরিতের আন্দোলন সহ, দৃশ্য শ্রাব্যের ভেতর দিয়ে, ওরাল গল্পের ভেতর দিয়ে যিনি বারবার আমাদের চিন্তাকে সমৃদ্ধ করেছেন, সেই শঙ্কর রায়ের বই একটা ফুল দাও। ফলে শঙ্কর দা, তোমাকে প্রথমেই স্বাগতম। প্রথম কথা বলি যে একটা ন্যারেটিভ একটু আগে উঠে আসছিল, যেমন আবুল বাশার যেমন বললেন, তোমার একটা সময় তোমাকে তারা চিনতেন কিন্তু তোমাকে তারা বুঝতে পারতেন না। এবং অনেকেই বলছেন তোমার অনেক লেট করে এই লেখালেখির জগতে আসার বিষয়টা, মানে লেখক হিসেবে আত্মপ্রকাশ হওয়ার বিষয়টা, আদেও কি লেখক হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে কোনো তাড়াতাড়ি বা লেট এই বিষয়গুলো হয়? না, এটা আমাকে আমার একজন অধ্যাপক ছিলেন, ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন বিদ্যাসাগর কলেজে, ক্ষেত্রগোপাল চক্রবর্তী। তিনি কেজিসি বলেছিলেন, ইংল্যান্ডে একজন কবি, আমি তার নামটা স্মরণে রাখতে পারিনি, তাকে মানুষ 300 বছর পর নতুন করে আবিষ্কার করেছিলেন, যে একজন এরকম কবিকে আমরা এতদিন ধরে জানতে পারিনি, যে একজন গ্রেট পোয়েট 300 বছর মানুষের কাছে অপরিচিত ছিল, এরকম হয়। কিন্তু আমার ব্যাপারটা তো আর সেই অর্থে, তার যে উচ্চতা, তার যে কবি হিসেবে তার যে গুরুত্ব, সেটার সঙ্গে তুলনীয় কখনোই নয়। আমার ব্যাপারটা একেবারেই ভিন্ন, একটা অদ্ভুত ভিন্নতার সুর। আর এই ভিন্নতার সুরেই যেন আমার মনে পড়ে যায় সেই শক্তির কবিতার লাইন, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। যদিও আজকে হেমন্ত নয়, চারদিকে একটা অদ্ভুত বৃষ্টি আছে, সেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই বলছি, ছোট গল্পের সঙ্গে কান্নার একটা সম্পর্ক আছে। আখতারুজ্জামান ইলিয়াস বলতেন যে ছোট গল্পকারের দায়িত্ব হলো সাম্রাজ্যবাদ যে অদৃশ্য চেনগুলো আমাদের কোমরে পরিয়ে রাখে, সেই চেনগুলোকে একজন গল্পকার আমাদের সামনে তুলে ধরবেন। তা সেই জায়গা থেকে একটা ফুল দাও অনেকদিন আগে 70 দশকে লেখা, 2024-এর সিগনিফিকেন্সটা একজন লেখক হিসেবে তুমি কিভাবে খুঁজে পাচ্ছ? হ্যাঁ, এটা আমার কাছে একটা সংশয় ছিল, যে এই যুগের পাঠকের কাছে 70 দশকের যে সামাজিক মূল্যায়ন, 70 দশকের যে সিনারিও, এগুলো আজকে আর আদৌ গ্রহণযোগ্যতা এখনকার প্রজন্মের কাছে পেতে পারে কিনা। কিন্তু আসলে যে কোনো শিল্প শুধু সাহিত্য বলে নয়, কাল থেকে কালান্তরে তার প্রাসঙ্গিকতা থেকে যায়, যদি সেটা সত্যিই একটা শিল্প রূপ পেয়ে থাকে।
তো সেটাই বড় কথা, যেটা তুমি আখতারুজ্জামান ইলিয়াসের উদাহরণ দিলে, যে একটা মানুষের সাম্রাজ্যবাদের যে পরাধীনতা, সেই পরাধীনতাকে ছিন্ন করবার যে বাসনা, সেই বাসনায় টাইম টু টাইম যুগে যুগে ধ্বনিত হয়েছে মানুষের নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে। এবং তার যদি একটা সেই শিল্প চেহারা থাকে, সেটা কখনো পুরনো হয় না। রমেশচন্দ্র সেনের সাদা ঘোড়া আজকে এই যে সাম্প্রদায়িক অনাচার আমার দেশকে এভাবে ক্ষতবিক্ষত করে চলেছে, আমার ভারতকে, এইখানে দাঁড়িয়ে কবেকার সেই রমেশচন্দ্র সেনের সাদা ঘোড়া আজকে তো আমি মনে করি অবশ্য পাঠ্য এবং আহ, এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ার কথা, সে কবেকার লেখা সাদা ঘোড়া। ফলে আমার এই লেখাগুলো 70 দশকের লেখা। ধরো সেগুলো স্বাভাবিকভাবে সেই সমাজ পরিস্থিতি, সমাজ মূল্য যা কিছু সেই সময়কার ভিত্তি থেকেই রচিত। কিন্তু যদি তার ভেতর দিয়ে মানুষের কথা থেকে থাকে, যদি মানুষের অ্যাগনি তার মধ্যে সেই রূপ পেয়ে থাকে, যার একটা সাহিত্য রূপ, সেই সাহিত্য রূপ যদি পেয়ে থাকে, হয়তো তার কিছু রেলিভ্যান্স থাকতে পারে। কিন্তু আমি নিজে তা কখনোই নিজেকে লেখক মনে করতে পারিনি বলে জীবনেও আমি কখনো সেগুলো নিয়ে পাঠকের দরবারে হাজির হওয়ার জন্য আগ্রহী ছিলাম না। এই বইটাও আমার এক কবি বন্ধু প্রসূন ভৌমিক, যে আমার ঘরে হানা দিয়ে এই বইটাকে আহ, বলতে পারো যে তার উদ্যোগে এই বইটা সম্ভব হয়েছে, আমি কোনো রকম উদ্যোগ নিই। বীরেন চট্টোপাধ্যায় একটা লাইনে বলেছিলেন, তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো, হ্যাঁ। তাহলে তোমার স্বদেশ হলো মরুভূমি। তোমার এই বইয়ের মধ্যে আমরা দেখছি সেই ওঙ্কার চক্রবর্তী, যে এক সময় তোমার বইটা প্রকাশ করার জন্যে নিজে দুধ খেত না, যিনি কিনা 70 দশকে শহীদ হয়েছিলেন। আজকে ওঙ্কার চক্রবর্তী কিভাবে খুঁজে পাও? কেননা এত পরিবর্তন হয়ে গেল, রাজা লাল রঙে এলো, রাজা নীল রঙে এলো, তবু কিন্তু 70 দশকের বিচার কোনো কিছু হলো না। এই সমগ্র জায়গাটাকে কিভাবে দেখছো? বন্ধু যত পেয়েছি জীবনে, তার মধ্যে আমার সেরা বন্ধু ওঙ্কার চক্রবর্তী। ও ক্লাস 9-এই ক্যালকুলাস সেরে ফেলেছিল, এতই প্রতিভাবান ছেলে ছিল। তো ওর দাদা আমেরিকা থেকে এলো 75 সালে, বললো তোকে শুকনো দেখাচ্ছে কেন? সেবারও যখন ফিরে গেল আবার আমেরিকাতে, তখন হোস্টেলে থাকতো রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে। ও ইঞ্জিনিয়ারিং পড়ছে ওঙ্কার। ওর বরাদ্দ আরো 15 টাকা বাড়িয়ে দিয়েছিল, প্রতিদিন দুধ খাবি। ও দুধ না খেয়ে সেই 15 টাকা প্রতি মাসে জমিয়ে রেখেছিল, যে আমার একটা বই ওঙ্কার চেয়েছিল, গল্পের বই প্রকাশ পাবে। আজ থেকে 50 বছর আগের কথা। তাই আজ যখন একটা গল্পের বই বেরোলো, তখন আমার সেই বই, আমার সেই 75 সালে আত্মঘাতী হওয়া, যাকে আমি বলেছি আত্মাহুতি, সেই ওঙ্কারকেই উৎসর্গ করতে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছিল। আমি তাকেই উৎসর্গ করছি এই বইটা। পাবলো নেরুদা আমরা বারবার কেননা শঙ্করদার সঙ্গে যখন কথা বলছি, কবিতার সহস্র ধারাকে আমরা খুঁজছি। পাবলো নেরুদা আমাদের বলেছিলেন, তুমি ফুলগুলো ছিঁড়ে ফেলতেই পারো, কিন্তু বসন্তের সমাগমকে আটকাতে পারবে না। সেই জায়গা থেকে 70 দশক তো মূলত ভারতবর্ষের আকাশে বসন্তের বজ্র নির্ঘোষ। তোমার দুটো গল্প আমি, আমার কাছে এই টোটাল আলোচনায় মনে হয় আলোচনাটা আরো বিস্তৃত হতে পারতো যারা আলোচনা করেছেন। দুটো গল্প খুব ইন্টারেস্টিং আমার লাগলো। সেটা হচ্ছে, একটা হচ্ছে সার্কাস, আর হচ্ছে একটা ফুল দাও। একটা গল্পের মধ্যে ভয়ঙ্করভাবে লিরিক্সের ঝর্ণা আছে, আর একটা গল্পের মধ্যে বিদ্রোহী যুবমন আছে। এই লিরিক্সের ঝর্ণা এবং বিদ্রোহী যুবমনকে তুমি কিভাবে দেখছো? না, এই গল্প নিয়ে আলোচনাটা আমার পক্ষে শোভন নয়। সেটা তো মানে যদি কেউ মনে করে, তাহলে সেটা তাদেরই ব্যাপার, আমার উচিত নয়। তবে একটু, যেহেতু অনেকেরই বইটা দেখা হয়নি, বলছি আমি। প্রথম দুটো গল্প, প্রথম গল্পটা 53 পৃষ্ঠা, দ্বিতীয় গল্পটা 51 পৃষ্ঠা। প্রথমটা দুধু ভাত, দ্বিতীয়টা মাঠে আসে। আর তাছাড়া ওই নানা রকম গল্প আরো যে আছে, তার থেকে তুমি যেটা বলছিলে, একটা গল্প সার্কাস। হ্যাঁ, সার্কাস। হ্যাঁ, সেখানে হচ্ছে যে প্রিন্স চার্লস, তখনও ডায়ানার সঙ্গে ওর বিয়েই হয়নি, যে ডায়ানা পরে এত আলোড়ন করলো, বিয়েই হয়নি।
এসেছিল আমাদের এখানে। সেই সময় একটা বস্তিতে কি প্রতিক্রিয়া হয়েছিল, এবং তখন আমাদের সোসাইটিটা সেখানে রিফ্লেক্ট করছে সেই গল্পটার মধ্যে। আর একটা গল্প যেটা স্পর্শ প্রবুদ্ধ যেভাবে উল্লেখ করেছে, ওই গল্পটায় একটা নকশাল ছেলে, সে স্কুল জীবনেই বাড়িতে চিঠি লিখে বেরিয়ে গিয়েছিল, আমাকে আর খুঁজো না, আমি দেশের জন্য বেরিয়ে যাচ্ছি। এবং সে পরে একটা জোরদার হত্যা মামলায় ইট ইন্ডিয়ার একটা আলপথ থেকে গ্রেপ্তার হয়ে অবশেষে দমদম জেলে এসেছিল। এবং দমদম জেল ভেঙে যে নকশাল বন্দিরা বেরিয়ে গিয়েছিল, তাদের সুইসাইড স্কোয়াড ছিল, যে তারা ফাইট দেবে সেন্ট্রির সঙ্গে। এবং সবাই বেরিয়ে যাওয়ার পর, প্রথম সারির কমরেডরা বেরিয়ে যাওয়ার পর, তারা যদি পারে বেরোবে। ও ছিল সুইসাইড স্কোয়াডের দলে, উঠে পড়েছিল পাঁচিলের ওপর, কিন্তু পা ধরে তাকে টেনে নামানো হয়েছিল এবং তারপর হসপিটালে আনা হয়েছিল। সেই ছেলেরই যেটা প্রবুদ্ধ পরে এখানটায় বললো না বললো, এগুলো হচ্ছে গল্পের এক একটা বয়ান, এক একটা ডিজাইন। এরকম আমার আরেকটা গল্প আরেক রকমের ডিজাইন, এরকম ভাবে বিভিন্ন ডিজাইন আছে পরে আমার নিজের যা মনে হয়। কিন্তু তোমার সাথে গল্প করতে গেলে দুটো ভাত যদি গল্পে আসে, মাঠে আসুক যদি গল্পে আসে, বা সবই গল্পে আসতে পারে, আরো ভালো হবে। এবং সেই আলোচনা আজকে না করে অন্যদিন হলে ভালো হবে। হ্যাঁ, আজকে আমরা আর তিনটে কোয়েশ্চেন করে আজকের মতো আলোচনাকে শেষ করব, কেননা শঙ্করদার সঙ্গে আলোচনা মানে শুধু গল্প নিয়ে আলোচনা না, গল্প, সিনেমা এবং জীবনের অদ্ভুত যুগলবন্দিকে নিয়ে আলোচনা। তাই তার কাছ থেকে ঋদ্ধতা এবং সাহিত্য বিষয়ক আমার প্রত্যেকটা লেখাই প্রায় ওই ছিল আমার প্রথম পাঠক এবং পড়তো। মানে এই শঙ্করকে জানতাম, তখনই তার সাহিত্য। আমার খারাপ লাগছে যে ওকে আমি ঠিক চিনতে পারছি। এই বইটা হাতে পাওয়ার পর পেয়েছি গাড়িতে, আস্তে আস্তে যেটুকু চোখ পড়ানো, তাই সেইটুকু হয়েছে। এবং আমার বয়স 75, শঙ্কর আমার হয়তো 3-4 বছরের ছোট হয়। যেটা তুমি, তোমার সাথে একদিন আমার কথাবার্তায় তুমি বারবার, মানে আমার অনেক কিছু তোমার কাছে শেখা, আমার বলতে লজ্জা নেই। এটা হচ্ছে যে তুমি একবার বলেছিলে পৃথিবীতে 5 জন সেরা স্পিকার রয়েছেন, তাদের মধ্যে মাও একজন, রামকৃষ্ণ একজন, হযরত মোহাম্মদ একজন, যিশু একজন, এবং তুমিও তো একজন অসাধারণ স্পিকার। মানে তুমি যখন বলো একটা নদীর মতো শব্দ জলে ছলাচ্ছল ছলাচ্ছল গল্প বলে নদীর জল, একজন স্পিকারের গল্প আর তুমি যখন লেখো সেই সময়কার গল্পকারের মধ্যে কি কোনো মিল আছে, না তাদের মধ্যে দ্বন্দ্ব চলে? নাকি স্পিকারের জন্যই তুমি লেখাটা একটু মানে সাইড লাইনে সরিয়ে রেখে? মজার কথাই বললে না, সেরকম করে লিখতে পারলে তো এই জীবন ধন্য হয়ে যেতে পারতো। আমি কথকদের কথা বলেছিলাম যে মাংসতুম একজন ভালো কথক ছিলেন, একজন গ্রামের মানুষ, ভাঙা ট্রানজিস্টার কুড়িয়ে পেয়েছিল, তাকে কিভাবে বুঝিয়ে বলেছিল। এটা দিয়ে সারা পৃথিবীকে কি করে জানা যায়। রামকৃষ্ণের কথা বলেছিলাম, যীশু খ্রিস্টের কথা বলেছিলাম, যে আমি কিভাবে আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, এইসব যে প্যারাবেলসগুলো, তার প্যারাবেলস অফ দ্য সোয়ার, এইসব। তাই এরা ছিল সবাই মানুষকে সহজ করে কঠিন কথা বুঝিয়ে বলতে পারতো। এর থেকে বড় শিল্প আর পৃথিবীতে কিছুই হয় বলে আমি মনে করি না। যেটা কথা বলার সময় যারা পারেন তারা হচ্ছে সেই শ্রেষ্ঠ শিল্পী। সেটা আমরা হয়তো আড্ডা দিই, কখনো কখনো ভালো লাগে, এর আড্ডা ওর আড্ডা তার আড্ডা, কিন্তু লিখতে গেলে সেরকম করে লিখতে পারলে এই জীবন তো তোড়ে যেত। খাঁচার মধ্যে অচিন পাখি কেমনে আসে যায়, জানা থাকলে মনোবেরি পড়াতাম তার পায়ে। এখন আজকের দিনে আমরা দেখি ভারতবর্ষের 3টে ভয়ঙ্কর সংকট রয়েছে। একটা হচ্ছে কনজিউমারিজমের সংকট, আরেকটা হচ্ছে ভারতবর্ষের ধর্ম রাজনীতির যে চোলাই, যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, কোট আনকোট, সেই ফ্যাসিবাদের সংকট। আরেকদিকে আমরা দেখছি ক্রমবর্ধমানভাবে বাংলা সাহিত্য আস্তে আস্তে, মানে প্রাতিষ্ঠানিক সাহিত্য আস্তে আস্তে চূড়ান্ত একটা নিম্ন মেধা বা মধ্যমেধার জায়গায় আটকে যাচ্ছে। এই সমগ্র পরিসরে একজন সাহিত্যিক কীভাবে তার জীবনকে খুঁজে পাবে, এটা নিয়ে যদি একটু আলোকপাত কর। না, চিরদিনই ধরো হোমওয়ার্কেও ডিস্টার্ব হতে হয়েছিল।
এবং সেই অন্ধকবি পথে পথে গান গেয়েই বেরিয়েছিল। ইলিয়াড ওডিসি এইভাবে সৃষ্টি হয়েছিল। আমাদের পঞ্চদশ শতাব্দীর কাহিনীও তাই। কিন্তু হোমারের সময় তো কনজিউমারিজম একটা মানে পণ্যের চেহারা নিয়ে সারা রূপান্তর রূপান্তর গ্রাস করে নেয়। রূপান্তর রূপান্তর যখনই মানুষ গোষ্ঠীবদ্ধ, যে মানুষের যে তোমার প্রথম মানুষ দলপতি হলো মানুষের মধ্যে, একটা পশু শিকার করলে একজন দলপতি নির্ধারণ করে দেবে কে কতটা ভাগ পাবে। সেদিন থেকেই মানুষের মধ্যে কনজিউমারিজমের বীজ পোতা হয়েছিল। সেদিন থেকে এই শোষণের প্রথম ভিত্তিটা তৈরি হয়েছিল, যখন এই দলপতি নির্ধারিত হয়েছিল। এটা আজকের কথা না। ফলে আদিম সাম্যবাদ যেটাকে বলা হয় রাজনীতির পরিভাষায়, সেই আদিম সাম্যবাদের পরবর্তী স্তরেই এসে গিয়েছিল এই আধিপত্যবাদ। যেটা আমরা এই সামন্ত দাস আধিপত্যবাদ কথা যুগে বলি। যুগে 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 প্রযুক্তি এবং মস্তিষ্কের উন্নত মস্তিষ্ক, শ্রম, প্রকৃতি, এগুলো পরস্পরকে সমৃদ্ধ করে। এগুলোর উন্নতি অন্যগুলোকে সমৃদ্ধ করে, আবার ওই সমৃদ্ধি এগুলোকে উন্নত করে, শ্রমকে উন্নত করে। এই পারস্পরিকতার মধ্যে দিয়ে ঠিক সেইভাবে প্রকৌশলগুলো তো উন্নত হচ্ছে। তো ফলে কনজিউমারিজম যেটাকে আমরা বলি আজকে, বা কেউ বলেন নিউ কনজিউমারিজম, সেটাও তার একটা আজকের দিনের প্রকট রূপ। তা সেই প্রকট রূপটা চিরকালই ছিল। ভারতচন্দ্র রায়কেও ভিটে ছাড়া হতে হয়েছিল। চিরদিনই মানুষকে উৎখাত হতে হয়েছে, যুগে 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 যুগে। যে যার যুগে দাঁড়িয়ে যে কোনো শিল্পী কাজ করেছে, যে কোনো সে লেখক হোক বা অন্যরকম ফর্মেই কাজ করে থাকুন। পিকাসোকে গিয়েও ফ্যাসিস্টরা বলেছে হু ড্র দিস পিকচার, গের্নিকা দেখে। পিকাসো আঙুল তুলে বলছে ইট ইজ ইউ। ফ্যাসিস্টদের বলেছে তুমি এঁকেছো এই গের্নিকা। হ্যাঁ, মানে এখানে আজকে এটা কোনো আলাদা, হ্যাঁ, এখানে- প্রিন্সিপালি আলাদা না। এখানে একটা ইন্টারেস্টিং জায়গা যেটা তোমার আলোচনায় উঠে এসেছিল। আমরা কাফকার ট্রায়ালে দেখি লোকটা কি জন্য অভিযুক্ত হলো সেটা সে জানেই না, তার বিচার চলতে লাগলো। Exactly. তুমি একটা ইন্টারেস্ট তোমার গল্পের মধ্যে কাফকা যেমন এসছে, তুমি একটু আগে তোমার বক্তৃতায় বলেছিলে কাফকা যে গল্পটা বলেছে সেটা নিয়ে নয় আলোচনা হলো, এবার আমি সেটা নিয়ে আলোচনা করব যেটা কাফকা বলেনি। তাহলে একটা ফুল দাও আর কাফকার না বলা গল্প কি একসাথে মিশে যাচ্ছে কোনো একটা জায়গায়? না, মানে এটা মেশামেশির ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে বলা বলির ব্যাপার এবং বলতে পারা না পারার ব্যাপার। তোমার যদি একটা কিছু বলার থাকে, তুমি তো তোমার অভিজ্ঞতা থেকে সেটা জন্ম নিচ্ছে, এবং তোমার অভিজ্ঞতা তো এই সমাজ সংসারের সমস্ত শিরা উপশিরার ভিতর দিয়েই তো প্রবাহিত হয়ে এসেছে। এবং এখানেই তোমাদের ইন্টিগ্রিটিটা। যে কোনো একটা চিন্তাশীল মানুষ আরেকটা চিন্তাশীল মানুষের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট। নিশ্চয়ই। কেউ আমরা মানে স্বয়ংভূ নই, মানে যেটা অন্তর্নিহিত বিশ্বায়ন। কেউই আমরা স্বয়ংভূ নই, কেউই আমরা স্বয়ং সৃষ্ট নই। হ্যাঁ, ফলে সমস্ত কাজকর্মগুলোর ভেতরেই একটা যে ইনার যে আমাদের মধ্যে লালন একটা, আর লেনিনের একসঙ্গে হেঁটে যাওয়া। হ্যাঁ, এখানে ইন্টিগ্রিটিটা এসে যায়। একটা অন্তর সম্পর্ক একটা থেকে যায়, একটা অন্তর্বয়ন থাকছেই ভেতরে ভেতরে হিডিন। এই অন্তর্বয়নে কাফকাকে তুমি আজকে কিভাবে পাচ্ছ? একটা হিডেন কাফকাকে নির্দিষ্টভাবে আজকে ভাবার মতন আমি কোনো প্রয়োজনই বোধ করছি না। আমি কাফকার একটা উদাহরণ ব্যবহার করেছি। যে মানুষ নিজেকে আবিষ্কার করতে পারেনি, অথবা আবিষ্কার করেও হারিয়ে ফেলেছে, বাকিটা আমি এখানে বলিনি। তবে আবুল বাসার উল্লেখ করলেন বলে ওকে বাকিটা বলতে ইচ্ছে করলো, যে ধর্ম তাকেই টেনে নেয়। আজকের দিনে আমার মনে হয় বাকিটাও বলা দরকার আছে অ্যাজ পোস্টার। যেটা তোমার এই সহস্র ধারায় অনেকদিন আগে তুমি লিবারান কমিশনের রিপোর্টটা ছেপে দিয়েছিলে। আমি বাবরি মসজিদের দলিলটা ছেপেছিলাম যে এখানে 6টা ধর্ম, যত শাস্ত্র যত গ্রন্থ আছে সমস্ত পড়াশুনো করে 25 জন ঐতিহাসিক একটা দলিল করেছিল এই জমিটা সম্বন্ধে। সেই দলিলটা ছেপেছিলাম। তাতে ডক্টর কোসামি, রমিলা থাপার, দীপান চাঁদ, এরা সকলে এই দলিলটা, এটা একটা অসামান্য দলিল, চাপাই পড়ে গেল। ফলে আমরা একটা অসামান্য দলিলের সামনে আজকে দাঁড়ালাম খুব ছোট পরিসরে, কিন্তু এখনো বিষয়টা শেষ হয়নি। শঙ্করদা আমার খুব প্রিয়, তার কাছ থেকে অনেক কিছু আমার শেখার। ফলে শঙ্করদার এই একটা ফুল দাওকে আমার মতো মানুষের একটা উপহার দেওয়ার দরকার আছে। তুমি যে কোনো একটা আমার শব্দ দাও, যে কোনো একটা বিষয়ে শব্দ দাও।
পরিচয় করিয়ে দাও, কবি মাসুদ শাওন। কবি আজকে নতুন দর্শকে যারা কবিতা লিখছে তার মধ্যে মাসুদ শাওন একজন অগ্রগণ্য হ্যাঁ। কবি। কবির পরিচয় তুমি খুঁজো না জীবন চরিতে, তবু মাসুদ শাওনকে আমরা খুঁজছি, পাচ্ছি, এবং এই বৃষ্টিময় সন্ধ্যায় মাসুদ শাওন আমাদের একটা শব্দ দেবেন। আজকে শব্দ বলতে এই সমস্ত পরিবেশ থেকে একটা শব্দই উঠে আসছে, সেটা হচ্ছে বিপ্লব। আমি শঙ্করদার বইটা পড়িনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম শঙ্করদার বইয়ের ভেতর থেকে একটা আগুনের গন্ধ বেরোচ্ছে। আমি দমকলকে ফোন করার চেষ্টা করলাম, দমকল বলল আমার শহরে তো কোনো আগুন লাগেনি। আমি সেই সময় এক প্রথিতযশা বুদ্ধিজীবীকে ফোন করলাম, তিনি চিৎকার করে বললেন, একটা পাগলামি ছাড়ো, শহরে কোথাও আগুন লাগেনি, নিজে কিছু করতে পারোনি বলে নিজের ব্যর্থতা অন্যের গায়ে গায়ে চাপিও না। আমি বাড়ি ফিরছি এখন, শঙ্করদার বইটা আমার কাছে রয়েছে, একটা ফুল দাও। আমি দেখছি আমাদের বাগানে আজকে কোনো ফুল ফোটেনি, তবু একটা অদ্ভুত গন্ধ রয়েছে। আমি সেই গন্ধটার কাছে যত যেতে চাইছি তত দেখছি শরীরের ভেতর কোথাও যেন একটা পোড়ার দাগ আছে। আমি বুঝতে পারছি আমি, শঙ্করদা এবং হাজার হাজার সেই সব প্রেমিক, তারা একদিনে একসঙ্গে পুড়ে গেছিল শুধু একটা সুন্দর স্বপ্ন দেখবে বলে। ধন্যবাদ, এটা একটা ওরাল স্টোরি। শঙ্করদাকে আমার একটা উপহার দেওয়া ওরাল স্টোরি, একটা স্বপ্ন দাও। ধন্যবাদ শঙ্করদা, ভালোবাসা নিয়ে। ধন্যবাদ।